এই কবর বি কবর। এই ছেলে পেলে আমার কবিতা দেখ, কবিতা দেখতে বলেছি, অন্য কিছু না। এইখানে তোর দাদির কবর কোথায়? এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজায় রেখেছি 2 নয়নের জল। কবর জসিমউদ্দিন, এইখানে তোর দাদির কবর, ওই ডালিম গাছের তলে 30 বছর ভিজাই রেখেছি 2 নয়নের জল। একজন বিখ্যাত কবি ছিল, যিনি গ্রাম বাংলা সুন্দর অপরূপ সৌন্দর্যগুলা সুন্দরভাবে তার কবিতায় ফুটাই তুলতেন। তাকে আমরা পল্লী কবি বলি। বলেন তো তার নাম কি? পল্লী কবি জসিমউদ্দিন। উনি বিখ্যাত হয়েছিলেন যে কবিতাটা লিখে, সেটা হলো কবর কবিতা। তো মূলত কবর কবিতা কিন্তু একটা ইমোশনাল কবিতা, দুঃখের কবিতা। একজন দাদা তার নাতির হাত ধরে ধরে দেখায়, এটা তোমার দাদির কবর, এটা বাবার কবর, মায়ের কবর। এই কবিতাটা যদি সুন্দর করে কেউ আবৃত্তি করে, আপনার চোখে পানি চলে আসবে। অথবা আপনি যদি নিজেও পড়েন মনোযোগ দিয়ে, দেখবেন যে চোখে পানি চলে আসে। খুব দুঃখের একটা কবিতা। যেহেতু এটা একটা আনন্দের মজলিস, আমি চাইনি আপনারা কানতে কানতে বাড়ি চলে যান। আমি চেষ্টা করবো এটি দিয়ে একটু হাসতে হাসতেই বাড়ি যান, ঠিক আছে? আর কবর কবিতার আর একটা মজার ইতিহাস আছে, সেটা হলো পল্লী কবি জসিমউদ্দিন এই কবিতাটা লিখছিলেন ক্লাস 8-এ থাকতে। আর ওই সময় এই কবিতাটা ইন্টার ফার্স্ট ইয়ারের বাংলা বইতে ছাপা হয়েছে। উনি নিজে যখন 8, 9, 10 পাস করে ম্যাট্রিক পরীক্ষা দিয়ে ইন্টারে গেছে, নিজের লেখা কবিতা নিজের বাংলা বইতে পড়ছে। বিশাল বড় একটা অর্জন না এটা? তো যাই হোক, তো এই কবিতাটা আবৃত্তির প্রতিযোগিতা চলতেছে এক জায়গায়। যে যত সুন্দর করে এটা আবৃত্তি করবে তাকে পুরস্কার দেওয়া হবে। তো বিচারকরা পাশে চেয়ার টেবিল নিয়ে বসা, একজন একজন প্রতিযোগী আসতেছে, আবৃত্তি করছে, চলে যাচ্ছে। তো প্রথম যে প্রতিযোগী আসছে তার আবৃত্তি অনেক সুন্দর ছিল। সে আবৃত্তি করছে এইভাবে: কবর জসিমউদ্দিন, এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজায় রেখেছি 2 নয়নের জলে। এতটুকু তারে ঘরে এনেছিল সোনার মতন মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাইত বুক। এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা, সারা বাড়ি ভরি এত সোনা মোর ছড়াইয়া দিল কারা। যাই হোক, অনেক সুন্দর করে আবৃত্তি করছে, সবার চোখে পানি চলে আসছে। বিচারকরাও নাম্বার দিছে। তো সে চলে যাওয়ার পর এরপরে যে প্রতিযোগী আসছে সে আবার একজন নেতা, এলাকার কিছু পাতি নেতা আছে না, বাবের চেয়ে ভঙ্গি বেশি, এরকম একজন নেতা আসছে। তাই এই টাইপের নেতারা মঞ্চে উঠলেই দেখবেন এইভাবে আসে, এইভাবে আসছে নেতা। তো নেতারা তো রাজনীতির মঞ্চে গরম বক্তব্য দিয়ে অভ্যাস। তো এই নেতার আবৃত্তির ঢং ছিল এরকম: কবর জসিমউদ্দিন, এইখানে তোর দাদির কবর, ওই ডালিম গাছের তলে 30 বছর ভিজাই রেখেছি 2 নয়নের জলে। তার আবৃত্তি শুনে তো পোলাপান উঠে দৌড় মারছে। বিচারকরা খাতা কলম ছুঁয়ে পলাইছে, তাদেরকে বোঝাই শুনে আনা হয়েছে। নেতাও চলে গেছে। সামসারা বলছে, থাক, আপনারা আবৃত্তি করার দরকার নেই, মার্কেট ডাউন হয়ে যাবে। তারপর নেতা চলে যাওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। তো এরপরে আসছে আমাদের হেফজখানার একটা ছেলে। আমাদের হেফজখানায় কিছু পোলাপান দেখবেন খুব লাজুক, মানুষের সামনে কিছু বলতেই চায় না, তাই না? এই যে বললাম, উপস্থিত ভাবে একটা ছেলে তেলাওয়াত শুনে গেল, এটা একটা সাহসের বিষয় না? হুট করে বললে কিন্তু এটা সহজে পারা যায় না, নার্ভাস হয়ে যায়। তো কিছু পোলাপান আমার এত লাজুক, এই মাদ্রাসায় কি শিখছে বাপ মার কাছেও শোনাইতে চায় না। বাপ মা এত রিকোয়েস্ট করে যে মাদ্রাসায় কি সবক পড়ছো, আমাদের একটু শোনাও। এ শরমে কইতেই পারে না, শরমে শেষ হয়ে যায়। এরকম একটা লাজুক ছেলেকে তার বন্ধুরা জোর করে তুলে দিচ্ছে যে তুই যা, এটা আবৃত্তি কর। ও তো মন ছুটে লজ্জায় শেষ। তার আবৃত্তির ঢং ছিল এরকম: কবর জসিমউদ্দিন, এইখানে তোর দাদির কবর। তোর একজন নিয়ে গেল যে তুই যে সরমালা মানুষ, তোর আবৃত্তি করার দরকার নেই, যা তুই। ও চলে গেল। ও যাওয়ার পরে আসলো নুরানির একটা ছাত্র। আমাদের নুরানিতে কিছু পোলাপান দেখবেন সারাদিন কান্দে, এ পড়ার সময় কান্দে, খাওয়ার সময় কান্দে, খেলার সময় কান্দে। এর যদি জিজ্ঞেস করা হয় যে কান্দকে, কয় আমার দাদির কত মনে পড়ে গেছে। মানে দাদিরা একটু নাতিদের আদর করে বেশি তো। এখন এরকম একটা ছেলেকে বলছে যে তুমি একটা আবৃত্তি করো। এখন ওর তো যখন শুনছে কবর কবিতা, ওর তো দাদির কথা মনে পড়ে গেছে, আগেই কান্দা শুরু করে দিছে। তার আবৃত্তির ঢং ছিল এরকম: কবর জসিমউদ্দিন, এইখানে তো
এইখানে তোর দাদির কবর। ও দাদি রে, ওরে নিয়ে গেছে, তো বেশি ইমোশনাল হয়ে গেছে, এর আবৃত্তি হবে না, তুই সব ওরে নিয়ে চলে গেছে। তারপরে যে প্রতিযোগী আসছে, এরপর একজন মুরব্বী মানুষ আসছে পান খেতে খেতে। মুরব্বী চিন্তা করলো আমিও তো ছোটবেলায় আবৃত্তি করছি, দেখি কেমন চর্চা আছে। মুরব্বীর আবৃত্তির ঢং ছিল এরকম: কবর জসীমউদ্দিন, এইখানে তোর দাদির কবর, ওই ডালিম গাছের তলে 30 বছর, 30 বছর বিজয় তুই চলে। মুরব্বী ইমোশনাল হয়ে গেছে যে থাক মুরব্বী, আপনার আর আবৃত্তি করার দরকার নেই, আপনি চলে আসেন। তো মুরব্বী যাওয়ার পরে আর একজন আসছে আবৃত্তি করতে, সে আবার একটু তুতলা টাইপের। আমাদের সমাজে কিছু যুবক হয়েছে না, কথা বলতে একটু সময় লাগে, এরকম একটা তোতলা ছেলে আসছে, তার আবৃত্তির ঢং ছিল এরকম: অবর জসীমউদ্দিন, এইখানে তো আদির কবর, ওই ডালিম গাছের মানে সে আর সামনে দেখতে পারতেছে না, তলে যায় একটু গেছে। তারে বলে যে তোর সারা রাত পার হয়ে যাবে, তোর আবৃত্তি শেষ হবে না, তুই যা। সেও চলে গেল। এরপরে আসলে আর একটা ছেলে আবৃত্তি করতে। আমাদের ওই যে যুবক ভাইরা কিছু আছে, শীতকাল আসলে ঠিক মতো গোসল করে না, তাই না? তাই গোসল না করার কারণে তাদের গায়ে আবার চুলকানি টুলকানি ওঠে, এরকম চুলকানি রোগী আসছে। তার আবৃত্তির ঢং ছিল এরকম: কবর জসীমউদ্দিন, এইখানে তোর দাদির কবর, ওই ডালিম গাছের তলে 30 বছর ভিজাই তুইছি 2 নয়নের জলে। তা ওরে গেলে যে তোর তো কাপড় চোপড় ছিঁড়ে যাবে, তুই শহর এই যে খাচ্ছিস। সেও চলে গেল। এরপরে আসলে আর একটা ছেলে, আমাদের এই যে ওয়াজ মাহফিল অথবা এই ধরনের অনুষ্ঠান যেখানে হয়, সেইখানে দেখা যায় আশপাশে অনেক চটপটি ফুচকার দোকান আসে, তাই না? একটা ছেলে অতিরিক্ত চটপটি খাইছে, ঝাল দিয়ে, ওর ডায়রিয়া হয়ে গেছে, পেট খারাপ হয়ে গেছে। তো সেও আসছে কবিতা আবৃত্তি করতে। তার আবৃত্তির ঢং ছিল এরকম: কবর জসীমউদ্দিন, এইখানে তো দাদির কবর, ওই ডালিম গাছে। তোরে তাড়াতাড়ি লেগে গেছে, তুই স্টেজ নষ্ট করে ফেলাবি, তোর আবৃত্তির দরকার নাই, সরে যায়। সেও চলে গেল। সর্বশেষ একজন প্রতিযোগী আসলো, একটু আনকমন প্রতিযোগী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত মানুষ হিসেবে সৃষ্টি করছেন। তো মানুষকে আবার 2টা ভাগে ভাগ করছেন, পুরুষ এবং নারী, তাই না? তো মাঝে আবার আর একটা জাতীয় আছে, এরা পুরুষও না নারীও না। আছেন আপনাদের এলাকায়? এদেরকে কি বলে আপনাদের? ও, এই নামেই সবাই চেনে না? তো এই পাবলিক, এদের কথা বলার ঢং কিছুটা পুরুষের মতো, কিছুটা নারীদের মতো। এ চিন্তা করছে আমিও তো আবৃত্তি করছি, দেখি কেমন চর্চা আছে। তো সে আসছে, তার আবৃত্তির ঢং ছিল এরকম: এই কবর বি কবর, এই ছেলে পেলে আমার কবিতা দেখ, কবিতা দেখতে বলেছি, অন্য কিছু না। এইখানে তোর দাদির কবর কোথায়? এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজায় রেখেছি 2 নয়নের জলে। ধন্যবাদ সবাইকে।